সত্তর দশকে ফ্রান্সের আন্দোলনে একটা কথা বলা হয়েছিল, বাস্তববাদী হও, অসম্ভবকে দাবি করো। এই মুহূর্তে এসইউসিআইয়ের পার্টি অফিসে বসে আছি এবং অনুমিতা সাউ এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্রে তরুণ প্রজন্মের একটা লড়াই করতে চাইছেন বাংলার জায়েন্টদের সঙ্গে। ফলে এই লড়াইটাকে আমরা বোঝার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব এই মুহূর্তের বাম রাজনীতির উত্তাপকে। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। হ্যাঁ, বামপন্থীরা কি খুব একটা হাসে ফাঁসে না? আপনাকে দেখে খুব টেন্সড মনে হচ্ছে। যতবারই বামপন্থী ইয়াং প্রজন্মের লোকদের ইন্টারভিউ দিতে গিয়ে প্রথমে তারা খুব গম্ভীর থাকার চেষ্টা করে, এই ব্যাপারটাকে। না, গম্ভীর কিছু নয়, আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দেব। কিন্তু বামপন্থী রাজনীতি আমরা যারা করি, আমরা কোনো কিছুকেই ভয় পাই না, টেন্সডের ব্যাপারই আসে না। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার দলের বক্তব্যটাকে আমি কিভাবে এই নির্বাচনকে সামনে রেখে আমার ভবানীপুর ভোটার যে এলাকায় আছে তাদের কাছে আমি কিভাবে নিয়ে যেতে পারি, এই পরিকল্পনা আমার থাকবে এবং সেই পরিকল্পনাটা আমি আপনাদের মারফত যাতে ছড়িয়ে দিতে পারি তার চেষ্টা করব। ভবানীপুর হচ্ছে সেই কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভারতবর্ষের রাজনীতিতে একটা বিরাট ওয়েট, বাংলার রাজনীতিতে একটা বিরাট ওয়েট। তাকে ধরে ন্যারেটিভ আবর্তিত হয় এবং ভবানীপুর হচ্ছে মুখ্যমন্ত্রীর আঁতুর ঘর। সেই মুখ্যমন্ত্রীর আঁতুর ঘরে আপনি কি জেতার ব্যাপারে আদৌ আশাবাদী? প্রথমেই বলবো, এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী যেমন আছে, সাথে সাথে আছেন অন্য রাজনৈতিক দলের। ফলে এই দুই দলের প্রার্থী সহ আমি এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী অনুমিতা সাউ। ফলে আমার এখানে বক্তব্য কোনো ব্যক্তি নয়, আমাদের লড়াইটা হবে আদর্শগত লড়াই। আমাদের লড়াইটা হবে জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলন, জনসাধারণের দাবি না, আমার বাঁচার দাবি, আমার শিক্ষার দাবি, আমার বেঁচে থাকার যে সম্বল, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের লড়াই। এখানে কোনো একজন ব্যক্তি সামনে আসছে, কে ব্যক্তি আসছে না, এটা আমার মনে হয় আমাদের এটা না চিন্তা করাই ভালো। আমাদের চিন্তা করা দরকার যে এই ভবানীপুর বিধানসভায় আমি এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী, আমি সাধারণ মানুষকে কি বলতে চাইছি? আমি এখানে বলতে চাইছি যে আজকের সমস্ত বেকারদের স্থায়ী চাকরি দিতে হবে। আজকের ১,৫০০ টাকার ভাতা দিতে পারো, না দেওয়ার কিছু নেই, কিন্তু আপামর জনসাধারণ জানে যে ১,৫০০ টাকায় কোনো পরিবার চলে না। সেই কিন্তু তাকে ৮ ঘন্টার যে কাজ, সেই ৮ ঘন্টাটা এখন ১০ ঘন্টা ১২ ঘন্টায় চলে যাচ্ছে। আমি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারদের কাছে আবেদন করব যে আমাদের লড়াইটা হোক বেকার যুবকদের স্থায়ী কাজের দাবিতে, আমাদের লড়াইটা হোক শিক্ষা নিয়ে যারা ব্যবসা করছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে যারা বিক্রি করে দিতে চাইছে। আজকে দেখতে পাচ্ছেন শুধু ভবানীপুরে নয়, গোটা পশ্চিমবঙ্গে ৮,২০৭টা সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের লড়াই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারদের কাছে আমার এই দাবি যে আমার সাথে সাথেই আপনারাও কিন্তু স্বর তুলুন। এখানে যে বা যারা এই কাজে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনার ভোট কেন্দ্রে আপনার পরিচয় হোক, এটাই আমার বলা। ভবানীপুর কেন্দ্রটাকে তো নিশ্চয়ই আপনি দেখেছেন বা দেখছেন। সেই কেন্দ্রের পার্টিকুলার কি দাবি মনে হয় যে আপনি যদি জিততে পারেন পূরণ করবেন? অবশ্যই সাধারণ মানুষ যে সমস্যাগুলো নিয়ে চলছে, সেই সমস্যার যদি সমাধান করতে পারি, সেখানে সমস্যাগুলো আজকের এখানে মেয়েদের নিরাপত্তা নেই। আপনি দেখুন, যেখানে বসে আজকের আপনার সাথে আমি কথা বলছি, ঢিলছোড়া দূরত্বে একটা স্কুল আছে, ইউনাইটেড মিশনারি স্কুল, তার ঠিক উল্টো দিকেই একটা মদের দোকান, অলিতে গলিতে মদের দোকান। প্রত্যেকটা পরিবার আজকের এই মদের জন্য প্রায় ভাঙন ধরে যাচ্ছে। তাহলে এর বিরুদ্ধে লড়াই হওয়াটা খুব জরুরি। আজকের মেয়েদের নিরাপত্তা নেই। আজকের মেয়েরা যে রাস্তা দিয়ে হাঁটুক, অফিস আদালত যাক, আমরা দেখছি ন্যাশনাল ক্রাইম সার্ভের রিপোর্ট বলছে কলকাতা হচ্ছে অন্যতম সেফ শহর মেয়েদের জন্য। অন্যতম সেফ শহর বলছে, কিন্তু অভয়ার ন্যায় বিচার পেলাম না। আমরা দেখতে পেলাম সোনারপুর, দেখতে পাচ্ছি ৮০ বছর বয়স্ক দাদু ৪ বছরের নাতনিকে মেয়ে হওয়ার অপরাধেই মেরে ফেললো। তাহলে সেফ ক্রাইম কোথায়, কী ব্যাপার? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আবার প্রধানমন্ত্রীকে যদি আমি দেখি তিনি তো রাষ্ট্রপতিও মহিলা রাষ্ট্রপতিও মহিলা। আবার আমরা দেখতে পাচ্ছি গোধরা কাণ্ডের সময় যেই বিলকিস বানুর ঘটনা ঘটেছিল, যারা জেলে ছিল তাদেরকে জেল থেকে বার করার পর সেই প্রধানমন্ত্রীর কি বলবো রাজ্য গুজরাট তাদেরকে ফুলের মালা দিয়েছিল। ফলে দিদি বলুন, দাদা বলুন, যাই বলুক না কেন, আজকে সাধারণ মানুষের অবস্থাটা আজকের এই জায়গায়। ফলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে গেলেই তবেই কিন্তু আমরা দাবি আদায় করতে পারবো। এই নিয়েই আমাদের লড়াই। অর্থাৎ এসইউসিআই কমিউনিস্ট পার্টি মনে করে যে রাস্তার লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু দাবি আদায়টা সম্ভব। এসইউসি মনে করতেই পারে, কিন্তু নির্বাচনে আপনি যখন লড়ছেন তখন নির্বাচনের কিছু নিয়ম থাকে। আপনাকে ভারতের সংবিধানকে মানতে হচ্ছে, নির্বাচন কমিশনকে মানতে হচ্ছে, নির্বাচনের রুলবুককে মানতে হচ্ছে। সেখানে প্রধান শত্রু বলে একটা বিষয় থাকে দেশে, আবার বর্তমানে লড়াইও থাকে, সরকার গঠনের প্রশ্ন থাকে। এবারের নির্বাচনে আপনার কি মনে হয় প্রধান শত্রুটাকে, তৃণমূল, বিজেপি না সিপিএম? যারা সাধারণ মানুষের পক্ষে কথা বলে মুখে, কিন্তু তার সমস্ত কাজ হয়ে যাচ্ছে মানুষ মারার নীতি, আমার লড়াইটা তার বিরুদ্ধে। অর্থাৎ আমার বিরুদ্ধে আমি যাদের কাছে এই ভবানীপুর কেন্দ্রে আর যে রাজনৈতিক দলগুলো লড়াই করছে, আমার লড়াইটা হবে তাদের বিরুদ্ধে। মানে আলাদা করে বিজেপির বিরুদ্ধে নয়। আমি বলবো না যে বিজেপিও এখানে প্রার্থী আছে, তৃণমূল কংগ্রেসেরও এখানে প্রার্থী আছে, সরকারে আছে তৃণমূল সরকার, কেন্দ্রের সরকারে আছে বিজেপি সরকার। তারা যদি সংবিধানের সমস্ত কিছু নিয়ম মেনে কাজকর্ম করতো তাহলে তো সাধারণ মানুষের মুক্তি ঘটতো। আজকের কেন সাধারণ মানুষকে পথে দাঁড় করিয়ে দিল, রান্নার গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। আজকের দেখতে পাচ্ছি 500 টাকায় নোটবন্দির থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং সর্বোপরি আপনাকে, আমাকে, আপামর জনসাধারণকে যে জিনিসটা ভাবতে হচ্ছে যে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে ভোট 29 এপ্রিল হবে, কিন্তু 60 লক্ষ এখনও বিবেচনাধীন অবস্থায় আছে। তাহলে এই যে সাংবিধানিক রীতিনীতি আমি মানব, সাংবিধানিক রীতিনীতি মেনেই আমি যদি লড়াই করি, তাহলে এই লড়াইটা হবে তাদের বিরুদ্ধে যারা সরকারে থেকে সাধারণ মানুষকে সরকারের থেকেই সাধারণ মানুষকে যারা আঘাত করছে, সাধারণ মানুষের ওপর শোষণ চালাচ্ছে, আমার লড়াইটা হবে তাদের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের 7 কোটির ওপর জনতা ভোটার, তার মধ্যে 1 কোটির ওপর বাদ হয়ে যাচ্ছে। তাহলে কি আদৌ ফেয়ার ভোট হচ্ছে? এবং এই বাদ করছে কিন্তু ফাঁসিবাদী পলিটিক্স, অর্থাৎ বিজেপির পলিটিক্স। তাহলে বিজেপির সঙ্গে তো আপনার মূল লড়াইটাই হওয়ার কথা। আমার সাথে বিজেপির লড়াইও হবে, আমার সাথে রাজ্যের লড়াইও। আদৌ কি এই ভোটটা ফেয়ার হচ্ছে? আপনারা ভোটে রয়েছেন কেন? 1 কোটি লোক বাদ হয়ে যাচ্ছে। না, নির্বাচনে আমরা থাকবো, কারণ 1 কোটি মানুষ বাদ হয়ে গেলেও আরও যে একদম প্রান্তিক মানুষদেরকেই তো লজিস্টিক ডেমোক্রেসিটা দেখানো হচ্ছে, তাদেরকেই তো কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা কারা? তারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, তারা হচ্ছে গরিব মানুষ, যাদের দিন আনতে মানে পান্তা ফুরোনোর মতো অবস্থা। তাদের জায়গাটা কোথায় আজকের? তারা আমি দোষী, আমাকেই পূরণ করতে হবে যে তুমি যে দোষী, তুমি সেই দোষীটাকে প্রমাণ করো যে তুমি দোষী নও বলে। এই রকম একটা দাগিয়ে দেওয়ার রাজনীতি এ কেন? এই যারা করছে তারা তো গণতন্ত্রকে গলা টিপে ধরছে। গণতন্ত্রের বাই দ্য পিপুল ফর দ্য পিপুলের কথা বলছি, অথচ জনগণকে আমি মারছি। এ কেমন দ্বিচারিতা? আমি আরেকটু আপনাকে সহজ করার জন্য বলছি, মার্কসিস্ট রাজনীতিতে মুখ্য দ্বন্দ্ব থাকে, গৌণ দ্বন্দ্বও থাকে। ধরুন যখন স্ট্যালিনরা লড়ছিল ফ্যাসিজমের এগেনস্টে, তখন স্ট্যালিনকেও মহাজোট করতে হয়েছিল ফ্যাসিবাদের এগেনস্টে। ইংল্যান্ডও সাম্রাজ্যবাদী ছিল, অন্য দেশগুলোও সাম্রাজ্যবাদী ছিল, কিন্তু মূল লড়াইটা তখন হয়ে গেছিলো ফ্যাসিজমের এগেনস্টে। আবার মাও সেতুংকেও কিন্তু যখন জাপান আক্রমণ করলো, সবাইকে নিয়ে লড়তে হয়েছিল ফ্যাসিজমের এগেনস্টে। ফলে 90 দশকেও আমরা এসআইআর দেখিনি। এসআইআর একটা অন্য ধরনের জায়গা, যেটা গণতন্ত্রের পুরনো নিয়মগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এরপরেও কি আপনি সেই পুরনো কথা বলে যাবেন যে বিজেপিও যা, সিপিএমও তা, তৃণমূলও তা? প্রথমেই যেটা বলা আমাদের দরকার, অবশ্যই প্রথমেই যেটা আমাদের বলা দরকার যে একটা নির্বাচন সাংবিধানিক কাঠামোতে নির্বাচন হবে। নির্বাচনে যেহেতু অগণিত মানুষ অংশগ্রহণ করে, সেই কারণে আমাদেরও এখানে অংশগ্রহণ করা দরকার এবং এদের সামনে আমাদের রাজনৈতিক বক্তব্যটাকে নিয়ে যাওয়া দরকার। তারপরেই সাধারণ মানুষ ডিসিশন নেবে তারা কাকে ভোট দেবে কি দেবে না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আজকের যে মহাজোট বলুন কি জোট বলুন, যাই বলুন, নির্বাচনটাকে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখব?
শুধু কি একদল ক্ষমতায় থাকবে, আরেক দল বিরোধিতা করবে, আরেক দল ক্ষমতায় এলো তো আরেক দল বিরোধিতা করবে, এই ব্যাপার? 52 সাল 56 সাল থেকে ভোট শুরু হয়েছে। ভোটের নিরিখে যদি মানুষের সামাজিক পরিবর্তন আমরা আনতে চাই, তাহলে আমরা কতটুকু পেরেছি? মানুষের মুক্তি তখনই আনতে পারে যখন সাধারণ মানুষ সেই জায়গাতে নিজেরা অংশগ্রহণ করতে পারে। আজকের আপনি বলুন, আমি বলি, যাই বলুন, আমি চাইলে থানার ওসিকে বদল করতে পারি না, সাধারণ মানুষের ক্ষমতা নেই। তাহলে এই যে সাধারণ মানুষের ক্ষমতা নেই, কেন নেই? এই লড়াইটা হোক। আজকের কোনো আমলাকে পরিবর্তন আমরা করতে পারি না। সংবিধান যদি কালকে না থাকে, তাহলে সাধারণ মানুষের এই লড়াইটাও তো আর থাকবে না। অবশ্যই থাকবে না। তাহলে সংবিধান রক্ষা, আজকে প্রধান প্রশ্ন হচ্ছে সংবিধান রক্ষা করা, এবং আমার ক্ষমতা কম বলেই আমার জোটের প্রশ্ন আসছে না, ক্ষমতা কম বেশির নয়। প্রথমটা হচ্ছে নির্বাচনটাকে আমি যেন তেন প্রকারে দেখতে পারি না। আমার এখানে নির্বাচনটাকে দেখা দরকার আদর্শের ভিত্তিতে। আমার আদর্শটাকে কিভাবে আমি নিয়ে যেতে পারি, সাধারণ মানুষের কাছে বামপন্থার আদর্শটাকে আমি কিভাবে নিয়ে যাব, তার ভিত্তিতে আমি তো দেখব। যেন তেন প্রকারে, তার জন্য তো বামপন্থার আদর্শ মুখে বলবো আর যেন তেন প্রকারে যার সাথে পারবো একটা জোট করতে পারি না। ভোট বৈতরণী পার হবে, এর দ্বারা আর কি হতে পারে? ভোট বৈতরণী পার হবে। কিন্তু মানুষের সুরক্ষার প্রশ্নে, মানুষের জীবনের মুক্তির প্রশ্নে এই সমস্যাটা কিন্তু আটকে যাচ্ছে। ভোট বৈতরণীর কথা যখন আপনি বলছেন, তা এসইউসি অনেক দিন ধরে ভোটের রাজনীতি করে আসছে। 50-এর দশকের পর থেকে সে একসময় যুক্তফ্রন্ট সরকারেও ছিল, আমরা দেখেছি। তার বিখ্যাত মন্ত্রী ছিলেন সুবোধ ব্যানার্জি, ইত্যাদি ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু এসইউসি বামৈক্যেরও কথা বলছে, আপনারা বামৈক্যে ইন্টারেস্টেড নন কেন? সবসময় একা লড়েন কেন? না, আমরা এই কথাটা একটু ভুল আছে। আমরা বামৈক্য চাই, বামৈক্য চাই বলেই কিন্তু আমরা যুক্ত আন্দোলনের পক্ষেই কথা বলি, এবং যুক্ত আন্দোলন গড়ে তোলার প্রশ্নে যাবতীয় যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা করি। কিন্তু এই বামৈক্য যাদের সাথে নিয়ে আমাদের করার কথা, তাদের সাথে প্রথম তো বসা দরকার, কথা বলা দরকার। এ নিয়ে আমাদের রাজ্য সম্পাদক বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন। কিন্তু এই দলগুলোর সাথে কথা বলার ক্ষেত্রে যেহেতু নির্বাচন, ভোটে কতগুলো সিট পাবো না এই নিয়ে প্রশ্ন আসে, তখন যেটা হয়ে যায়, এর সাথে জোট, তার সাথে জোট। আজকের নিশ্চয়ই আইএসএফকে সঙ্গে নিলে এসইউসি জোট করতে পারে না। এখানে যদি আর 10টা বামপন্থী দল থাকে, আমরা মনে করি, এখনও মনে করি যে এদের মধ্যেই জোট হওয়া উচিত। ফ্যাসিস্ট সরকারকে দমন করতে গেলে, পরাস্ত করতে গেলে একমাত্র দরকার কিন্তু যুক্ত আন্দোলন, যেটা একেবারে নিচুতলার বামপন্থী মানুষরা কিন্তু জানেন। তারা চায়, আপ্রাণ চেষ্টা করছে তারা কিন্তু আজকের এই যে ধরুন অন্যান্য রাজনৈতিক দলগুলো এর সাথে জোট করছে, ওখানে চলে যাচ্ছে, এ একটা প্রার্থী নয়, ওই প্রার্থীর বিরুদ্ধে একটা ক্ষোভ, এটা কিন্তু সাধারণ মানুষ চাইছে না। সাধারণ মানুষ, বামপন্থী মানুষ কিন্তু এখনও মনে করে যে লাল ঝান্ডাটার একটা দাম আছে। যারা মুক্তিগামী মানুষ তারাও মনে করে। এই জন্য দেখবেন আজকের সাধারণ মানুষের মধ্যেই একটা এসছে, লড়াই চাই, আন্দোলন চাই, আন্দোলন করলেই জিত আসবে। তৃণমূল সরকার যখন ক্ষমতায় ছিল 2011 সাল থেকে 2015 সালে উত্তম পাড়ুইয়ের চোখ নষ্ট হয়েছে, এ খবর আমরা জানি। কারণ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু সাধারণ মানুষই এগিয়ে এসছেন, এবং এই সাধারণ মানুষ এগিয়ে আসার ফলে তারা সরকারের কবুলে পড়েছে। চোখ নষ্ট একটা কথা অনেক পলিটিক্যাল তাত্ত্বিক বলে যে তৃণমূলকে সমর্থনের খেসারত সবচেয়ে বেশি দিয়েছে এসইউসি। আগে জয়নগর কুলতুলি ছিল, এখন কিছুই নেই। হ্যাঁ, এখন আমাদের কিছুই নেই, ঠিকই বলেছেন। কিন্তু তৃণমূলকে সরকারে নিয়ে আসার ক্ষেত্রে এসইউসিআই দলের ভূমিকা ছিল। তখনও কিন্তু সেটা একটা আন্দোলনের জোট ছিল, নন্দীগ্রাম আন্দোলনের সময়, নন্দীগ্রামের ঘটনার সময় সেই আন্দোলনের জোটে আমরা ছিলাম। এটা প্রত্যেকেই জানে। আবার এই কথাটাও জানতে হবে, যারা এখন এই প্রশ্নটা করছেন তাদের কাছে আমি বলবো যে তৃণমূল সরকারের বিরুদ্ধে কিন্তু যদি সবচেয়ে বেশি কোনো দল, রাজনৈতিক দল আন্দোলন করে থাকে, সে হচ্ছে এসইউসি। উত্তম পাড়ুই, রমাকান্ত সর্দারের চোখ নষ্ট হয়েছে কিন্তু তৃণমূলের আমলেই। আজকের যে যতটুকু দেখছেন শিক্ষা আন্দোলন করতে গিয়ে বহু শিক্ষার্থীদের 10 দিন 12 দিন করে জেলে রাখতে হয়েছে। কুচবিহারের একটি কলেজে ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে 7 দিন জেলে রেখেছিল। বাঁকুড়ার কেরানীতলায় ছাত্রদেরকে অবরোধ করতে গিয়ে ছাত্রদের দাবি দেওয়া 240 টাকা ভর্তি ফি যাতে না নেওয়া হয়, এর বেশি না নেওয়া হয়, তার জন্য ছাত্ররা আন্দোলন করতে গেলে 3 রাত তাদেরকে শুধু জেলে নয়, কোর্টে পর্যন্ত তোলা হয়েছে।
লাস্ট আমরা দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন ব্রাত্য বসু এলেন, সেই ব্রাত্য বসু একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল। সেই ঘটনার পরে মেদিনীপুরে কী বলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্ররা একটা পিকেটিং করে। আপনাদের প্রত্যেকেরই জানা 4 জন, সুস্মিতা সোরেন, বর্ণালী সামন্ত, তনুশ্রী বেজ এবং রানুশ্রী বেজ, 4 জনকে থানায় নিয়ে যাওয়া হয়। রাতের অন্ধকারে থানার মধ্যে আটকে রাখা হয়, গায়ে গরম মোম ঢেলে দেওয়া হয়। এ রাজনীতি তো তৃণমূল সরকার। তাহলে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ি না, এই কথা তো না। আন্দোলনের জোটে এসছে, এবং আন্দোলনের জোট ছিল বলেই কিন্তু সাধারণ মানুষ একটা ভরসা পেয়েছিল যে সিপিএমের অপশাসন আমাদের দরকার। এখানে একটা সিপিএমের বন্ধুরা বলেন, আপনার বামপন্থী বন্ধুরা বলেন যে এসইউসি সিপিএমের সময় যেভাবে রাস্তায় শুয়ে পড়তে পারতো, যেভাবে হাজার হাজার লোককে নিয়ে রাস্তা অবরোধ করতো, আজকে তৃণমূল আসার পরে তারা অনেক বেশি সুস্থ বামপন্থী হয়ে গেছে, তারা এখন অতটা কিছু করে না। যারা বলে তাদেরকে আরও একটু খুঁটিয়ে দেখতে হবে। ডিসকাউন্টের প্রশ্ন নয়, তাহলে তো এতগুলো কথা বলতেই পারতাম না। আজকের দেখুন না, যে কোনো অন্যায় ঘটলে প্রথম রাস্তায় নামে এসইউসি। আগেও ছিল 1948 সালে যখন এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা হয়, সেদিন থেকে আজ পর্যন্ত রাস্তাতে এসইউসিই আছে। এটা আপামর জনসাধারণ জানে। এবং এই জন্য শুরুতে আমি বললাম যে আজকের যারা মনে করছে আন্দোলন আমাদের দেখতে পাচ্ছেন না, এসইউসিআই কমিউনিস্টের আন্দোলন দেখতে পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো আরেকটু দেখার দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে হবে। আন্দোলন রাস্তাতেই হয়। কিন্তু আমরা এখানে একটা মজার বিষয় পাচ্ছি, আন্দোলন রাস্তায় হয়েছে, নকশালবাড়ি হয়েছে, তার আগে তেভাগা তেলেঙ্গানা হয়েছে, নন্দীগ্রামের লড়াই হয়েছে। কারুর সাথে কারুর তুলনা করব না। প্রতিবার লড়াইগুলো বামপন্থীদের নানা অংশ করেছে, কিন্তু ক্ষমতায় চরম দক্ষিণপন্থীরা এসছে। এটা আপনি কখনো ভেবে দেখেছেন যে বামপন্থীরা লড়ে, বামপন্থীদের লাশ পড়ে, কিন্তু ক্ষমতায় চরম দক্ষিণপন্থীরা এসে যায়? এটা তো বামেদের বিরাট পরাজয় বলবো তো বটেই, কিন্তু প্রথমেই যে কথাটা বলেছিলাম, আমরা যারা বামপন্থী আন্দোলনে বিশ্বাস করি, ভোটের সিপিএম বামপন্থী দল বলে প্রচার করে, আমরাও মনে করি তারা একটা বামপন্থী দল হতেই পারে। আরও আছে, সিপিআই আছে, আরএসপি আছে, ফরওয়ার্ড ব্লক আছে, সেটা তাদের দলের ব্যাপার। আমরাও মনে করি যে যুক্ত বামপন্থী আন্দোলন গড়ে তোলা দরকার। যে কথাটা আমি বলার জন্য বলছি যে আজকের ধরুন ক্ষমতায় কে আছে কে নেই এই চর্চাই বেশি হয়, কিন্তু বামপন্থার চর্চা হয় কি না এটা কম হয়। আজকের বামপন্থার চর্চা কম হচ্ছে বেশি হচ্ছে তার নিরিখটা আমরা বুঝতে পারি ক্ষমতায় কে আসছে যাচ্ছে এটা দেখে। কিন্তু আমরা তো এটা দেখতে পারি গোটা ভারতবর্ষ জুড়ে বামপন্থীদের উত্থান কেমন, আমরা তো এটা দেখি না। আজকে জেএনইউতে যদি প্রশ্ন করেন তাহলে দক্ষিণপন্থীদের জায়গা কোথায়? ভারতবর্ষের বিখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে আছে তো গোটা ভারত, একদম শুধু জম্মু কাশ্মীর থেকে যদি আমি কর্ণাটক কেরালা পর্যন্ত চলে যাই, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত বড় বড় প্রতিষ্ঠানে সাধারণ মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদরা, ইরফান হাবিবদের মতো মানুষ, তারা তো একজন বামপন্থী মানুষ। তাহলে আজকের আমরা বামপন্থীদের জয় জয়কার কী হিসেবে দেখব? ভোট রাজনীতি। ভোট রাজনীতি একটা মাধ্যম, কিন্তু এই মাধ্যমটাই শেষ মাধ্যম নয়। খুব ভালো কথা বলেছেন। আপনাকে সাম্প্রতিক একটা দুটো পরিসংখ্যান দিই, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে বিজেপি কিন্তু আলাদা করে কোনো সিপিএম, এসইউসি, নকশাল এগুলো বলে না, বলে গলি মারো সালোকো। অর্থাৎ বামপন্থীদের আলাদা কোনো জাত হয় না, ওদের কাছে সবাই সমান। এই কিছুদিন আগে ইরফান হাবিব, আরেকজন বড় প্রফেসর ভারতের ইতিহাস নিয়ে, পুরনো ঐতিহাসিক ইরফান হাবিব নয়, বক্তব্য রাখছিলেন। সেই সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জল ছুটছিল। ফলে যখন থ্রেটটা এতটা ভয়ঙ্কর হয়ে গেছে আপনার কাছে যে আপনাকে আলাদা করে বলা হচ্ছে না, মেরে ফেলাটাই ওদের কাছে বড় কথা হয়ে গেছে, তখন আপনি টুকরো টুকরো হয়ে আলাদা আলাদা হয়ে আছে না সমস্ত বামপন্থী দলগুলো। এটা কি একটা ইতিহাসের বড় ব্যর্থতা নয়? শুনুন, এটাই বিজেপির কালচার, এটাই বিজেপির না, এটা করছে। আমরা না, আপনি টুকরো না, আমি টুকরো নই। আমরা কিন্তু মনে করছি, এই যে আপনাকে বললাম যে আমরা বামপন্থী ঐক্য চাই, এই মুহূর্তে দাঁড়িয়েও আমি বলবো আমরা চাই। অর্থাৎ সব দলের লোকেরাই, সব দলের নেতারাই বলছে বাম ঐক্য চাই, কিন্তু বাম ঐক্য আর বিপ্লব দুটোই আসছে না। বিপ্লব তো একদিনে হবে না। বিপ্লবটা করতে গেলে, সমাজ বিপ্লব করতে গেলে তো একদিনে হয় না। করতে গেলে যেটা করতে হবে তার প্রতি মুহূর্তের সংগ্রামটাও দরকার। আজকের বাম ঐক্য প্রয়োজন, এটা আমরা সবাই মনে করি, কিন্তু
আজকের যখন ফ্যাসিস্ট কোনো দলকে আটকানো হবে, সেই লড়াইটা তো আর ঘরে বসে হবে না, তার জন্য রাস্তা আছে। আজকের যদি কোনো একটা রাজনৈতিক দল তার সংস্কৃতির জায়গা থেকে এই কথা উচ্চারণ করে, তার বিরুদ্ধে কিন্তু বামপন্থীরা ঝাঁপিয়ে পড়েই, না পড়ার মতো কিছু নেই। কিন্তু আপনাকে যে কথাটা আমি আবার বলবো, যে আজকের বামপন্থীরা এক নেই বলে আমরা মনে করছি যে বামপন্থীরা আলাদা আলাদা হয়ে গেছে। কিসে নেই? জোটের ঐক্য নেই, না আন্দোলনের ঐক্য নেই? আমার প্রশ্নটা তাহলে 6ই ডিসেম্বর আমরা পালন করছি কী করে? 6ই ডিসেম্বর তো সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে আমরা যৌথ আন্দোলনের বা সাম্প্রদায়িকতা দিবস হিসেবে পালন করছি ফ্যাসিস্ট শক্তিরকে রুখতে। এটা হয় 1 সেপ্টেম্বর, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে। কিন্তু এইটাকে যদি বলেন, আপনার কথার সাথেও আমি একমত, এই শক্তিটাকে আরও বেশি শক্তিশালী হতে হবে যে কোনো ইস্যুতে। আর এটা আমার কথা না, ফিডেল কাস্ট্রো এখানে এসেছিলেন বা চুয়েল লাইও এক সময় প্রশ্ন করেছিলেন যে আপনাদের দেশে এত বামপন্থী দল কেন? শ্রমিক শ্রেণীর আদর্শ তো অখণ্ড। মার্ক্সের আদর্শ তো ভাগে ভাগে করা বিষয় নয়, সেটা অখণ্ড আদর্শ, বিশ্ব বদলের আদর্শ, ওয়ার্ল্ড টু উইনের আদর্শ। তাহলে ভারতবর্ষে এত বামপন্থী দল কেন, আপনার কি মনে হয়? না, ভারতবর্ষের বামপন্থী দলগুলো এতগুলো হওয়ার পেছনে তো তারও একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে সিপিআই থেকে সিপিএম আসা, সিপিএম থেকে কি বলে লিবারেশন, এসইউসি, এগুলো ছিল। কিন্তু আজকের এইগুলোর ক্ষেত্রে আরএসপি ভেঙে এসইউসি না ফরওয়ার্ড ব্লক ভেঙে এসইউসি, প্রশ্নটা সেটা নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে যে আজকের বামপন্থীদের শত্রুকে, কার বিরুদ্ধে কে লড়বে, ভারতবর্ষে কোন বিপ্লব সংগঠিত হবে, এই শত্রু চেনাটাই আমাদের কাছে বড় কথা। আজকের ভারতবর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা খেয়াল করি, তাহলে এইখানে যে কথাগুলো চলে আসে, কিছু কথার কথা, জনগণতান্ত্রিক বিপ্লব না পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লব, কোন বিপ্লব এই জায়গায় হবে, এই বিষয় নিয়ে আমাদের চর্চাটা হওয়া দরকার। যে কারণে এই চর্চাটার অভাব বলেই আজকের কিন্তু আমাদের এই টুকরো টুকরো মনে হয়, বা এই ভাগাভাগি, বা এই 10টা রাজনৈতিক দল আলাদা বলে মনে হয়। কিন্তু আমরা যদি ভাবতে পারি, মূল কথাটা হচ্ছে আজকের আমরা যারা বামপন্থার ঝান্ডাটাকে বহন করছি, আমাদেরই দায়িত্ব যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বামপন্থার আদর্শটাকে তুলে ধরা, বামপন্থার রাজনীতিটা কেমন হওয়া দরকার সেটা তুলে ধরা। আজকের কোন পার্টি ভেঙে কোন পার্টি এসছে, কার পেছনে কে দৌড়েছিল, এটা কোনো কথা নয়। এইটার কথা হচ্ছে যে আমরা বামপন্থাটাকে কি হিসেবে দেখব। আজকের ফিদেল কাস্ত্রে আসুন, আজকে সুবোধ ব্যানার্জির সঙ্গে ফিদেল কাস্ত্রেরও ছবি আছে, আমরাও মনে করি যে তখনকার সময়ে যে এই ছবিটা ছিল, সেই ছবিটারও একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, আজও প্রাসঙ্গিক। আমরা একটু অন্য জায়গায় যাব, পরবর্তীকালে এগুলো নিয়ে আলোচনা করবো। আর দুটো প্রশ্ন করে আজকের মতো শেষ করব। আপনি তরুণ প্রজন্মের রাজনীতিক, ফলে আপনি দেখছেন আপনার প্রজন্মেরই বা আমাদের প্রজন্মেরই, আমাদের বয়সের আশেপাশে তারা হবেন, এই শতরূপ ঘোষ, তারপর মীনাক্ষী মুখার্জি, দীপশিতা, টাইটেল মনে পড়ছে না, এরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যাচ্ছেন, বিভিন্ন বলছেন, সেই অর্থে আপনাদের ডাকা হচ্ছে না, এই ব্যাপারটাই কীভাবে ব্যাখ্যা করবেন? এখানে ব্যাখ্যা করার মতো কিছু নেই। এখানে বুঝতে হবে যে এই কারা ডাক পাচ্ছে আর কারা ডাক পাচ্ছে এটা দিয়ে নয়, ভারতবর্ষের পরিচালন ব্যবস্থায় কারা আছে, কোন হাউস পরিচালনা করছে। আমরা যারা লড়াই করছি, আমরা কিন্তু মূল জায়গাটাকে আঘাত করার চেষ্টা করছি, অর্থাৎ পলিটিক্যাল ম্যানেজার হচ্ছে রাজনৈতিক দলগুলো, আর পলিটিক্যাল ম্যানেজার হিসেবে যাদেরকে নিয়োগ করছে যারা পুঁজিপতি শ্রেণী, আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে। ফলে পলিটিক্যাল ম্যানেজার হিসেবে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা এত বেশি মাত্রায় রাজনৈতিক বক্তব্য বা কার বিরুদ্ধে কার লড়াইটা স্বতন্ত্রভাবে নিয়ে আসার ক্ষেত্রে অসুবিধে আছে। আর আমাদের রাজনৈতিক দলের বক্তব্যটা আপামর জনসাধারণের কাছে এলে তাহলে বুঝতে হবে মালিক শ্রেণীর একটু সমস্যা হবে। আমাদের লড়াইটা হবে মালিক শ্রমিকের লড়াই, আমাদের লড়াইটা হচ্ছে ভোট রাজনীতির লড়াই আর মিডিয়ার লড়াই নয়। মিডিয়াকে মিডিয়াও একটা পাওয়ার, মিডিয়াকেও আমাদের বক্তব্য দিতে হবে, আমরা দেব। সেই যুগে লেনিন
সব থেকে বেশি 22টা সংবাদপত্র চালাতেন, ফলে মিডিয়ার লড়াইটাও তো বড় লড়াই। অবশ্যই, সেটাই বললাম, মিডিয়ার লড়াইও বড় লড়াই। ফলে এখানে মিডিয়াকে বাদ দিয়ে তো আমরা কিছু করতে পারি না, আর এই সময় তো কথাই নয়। কিন্তু এর মানে এই নয় যে আপনি যাদের নাম করলেন তাদের বক্তব্যটাই বক্তব্য, আর কারোর না, আমাদের কেন ডাকছেন না? আমি বলবো ওই রাজনৈতিক দলের কিন্তু আরও অভিজ্ঞতা সম্পন্ন মানুষজন আছে, তাদেরকেও নেওয়া উচিত, তাদের বক্তব্যও নেওয়া উচিত। আশা করি সেই মিডিয়া নেবে, কিন্তু তাদের ডাকছে আমাদের ডাকছে না এরকম কথা নয়। আমাদেরও বহু জায়গায় যেতে হয়, যাইও আমরা। এই তরুণ প্রজন্মের যে নেতাদের যে সমস্ত মুখ আপনি দেখেন, তাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? ভালো লাগে সবাইকেই ভালো, কারণ ওরাও পলিটিক্যাল পার্সন, আমিও পলিটিক্যাল পার্সন। সেফ উত্তর হয়ে গেল না? না, সেফ কিছুই নয়। কেউ আমার জুনিয়র আছে, কেউ আমার সিনিয়র আছে। ভালো একটা লাগে যে এরাও রাজনীতি করছে, এবং আমরা মনে করি যে রাজনীতিটা মানুষকে নিয়ে। আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ একটা কথা বলেছিলেন যে রাজনীতি হৃদয়বৃত্তি, বিপ্লবী রাজনীতি হচ্ছে উচ্চতর হৃদয়বৃত্তি। ফলে এখনকার জেনারেশন রাজনীতি বিমুখ, এদের দেখলে বোঝা যায় না। এখনও কিন্তু দলে দলে মানুষ রাজনীতিতে আসছে। এদের কর্মী সমর্থকরা সবাই রামরেড হয়ে যাচ্ছে, কি তাহলে কি রাজনীতি বিমুখী তো বটে। না, বিমুখটা তো এখানেই রাজনীতির সম্পর্কে সঠিক চর্চা নেই বলে, যে কথাটা আমি আপনাকে আগেও বলেছিলাম, বামপন্থার চর্চা। আমরা বামপন্থা কি, কেন, কিভাবে। দলের প্রচুর লোক তৃণমূলে চলে গেছে, বামপন্থা চর্চা আছে, অচেনা লোক চলে গেছে। না দেখুন, আমাদের দলের বেশিরভাগ লোক চলে যাক বা কম লোক চলে যাক, তাহলেও বুঝতে হবে তাদের কাছে আমরা বামপন্থাটাকে নিয়ে যেতে পারিনি। এটা আমাদেরকে বুঝতেই হবে। কে গেছে, কেন যায়নি, চাওয়া পাওয়ার রাজনীতি। প্রথম কথা, আমাদের কাছে চাওয়া পাওয়ার কোনো জায়গা নেই, তাহলে গেল কেন? তাহলে বুঝতে হবে এই আদর্শগত চর্চাটাকে আমরা তেমন করে দিতে পারিনি। তাহলে এখানেই বামপন্থার একটা সংকট দেখা দিচ্ছে। সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কর্মী সমর্থক, এটা শুধু সাধারণ মানুষ নয়, প্রতিনিয়তর সংগ্রামটা কিন্তু প্রত্যেককে, আমি বলে নয়, সে বলে নয়, আমরা সবাই মিলে না করলে কিন্তু বামপন্থাকে আমরা শক্তিশালী করতে পারবো না। ফলে আজকের মতো শেষ প্রশ্ন দিয়ে শেষ করছি। আমার একটা ট্র্যাক রেকর্ড আছে, যতবারই তরুণ প্রজন্মের কোনো আমাদের বয়সী বা আমাদের বয়স থেকে একটু বেশি বা কম করে বামপন্থী নেতার সাথে কথা বলেছি, পরের দিন থেকে সে হয়তো আর কথা বলতে আমার সাথে চাইনি। অনুমিতার ক্ষেত্রে সেটা বোধহয় হবে না। যাই হোক, যে বিষয়টাই যাচ্ছি সেটা হচ্ছে শিবদাস ঘোষকে 2026-এ কীভাবে আবিষ্কার করছেন? শিবদাস ঘোষ 2026 নয়, আগামী 100 বছরে উনি প্রাসঙ্গিক। কারণ শিবদাস ঘোষের যে আদর্শ, শিবদাস ঘোষের যে চিন্তাধারা, তাকে আমরা বুকে বহন করেই লড়াই করতে চাই। তার আদর্শকে আমরা সাধারণ মানুষের মুক্তি সংগ্রামের পাথেয় করে চলতে চাই। সুন্দর কথা হলো, গোল গোল কথা, কিন্তু কি আদর্শ সেটা একটু ব্যাখ্যা করুন। সেটাই আদর্শ, পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লব আমরা করব, এবং এই বিপ্লবটা হবে মালিক শ্রেণীর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ লড়াই। এই লড়াইয়ে শ্রমিকরাই জিতবে, অর্থাৎ গরিব মেহনতি মানুষের লড়াইটা এখানে শক্তিশালী হবে। যে কোনো দাবির ভিত্তিতে যখন আমরা লড়াই করি, সেই লড়াইটা হচ্ছে কিন্তু গরিব সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষের লড়াই। আজকের শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পরিষেবা বলুন, কেন্দ্র এবং রাজ্য সরকারের যে একটার পর একটা জনবিরোধী নীতি, সেটা কখনোই সেটা মানুষের স্বার্থে নয়। কমিউনিস্ট পার্টিতে আজকে আমরা দেখছি, যে কোনো বামপন্থী পার্টিতে মধ্যবিত্তের প্রতিষ্ঠা হয়ে গেছে, মধ্যবিত্তরাই সমস্ত কিছু জায়গায় রয়েছে। সেই অর্থে শ্রমিক কৃষকের উঠে আসাটা খুব কম আছে। এটাই আমাদের লড়াইটা হবে, এটাই শ্রমিক কৃষককে সঙ্গে নিয়েই আমাদেরকে লড়তেই হবে। কারণ আজকের শ্রমিক কৃষকের লড়াই ছাড়া কোনো পথ নেই। আজকের যাদের হাতে টাকা আছে তারা কার বিরুদ্ধে লড়বে? যাদের হাতে সম্পদ আছে তারা কার বিরুদ্ধে লড়বে? বরং তারা সেই সম্পদকে বিক্রি করতে চাইছে, আর আমরা সাধারণ মানুষ এই সম্পদকে রক্ষা করতে চাইব। ফলে একদল বিক্রি করবে আর একদল রক্ষা করবে। লড়াইয়ের পার্থক্যটা এই জায়গায়। সুতরাং ভয় কি লাল রঙে আমাদের প্রিয় রং লাল। অনুমিতার সাথে অসংখ্য একটা অদ্ভুত কথার সফরমালায় আমরা গেলাম। আশা করি অনুষ্ঠানটা দেখবেন, জানাবেন। মতবিরোধ খুব ভালো বিষয়, কেননা দ্বন্দ্বের ভেতর দিয়ে, তর্কের ভেতর দিয়ে কার্ল মার্কস বলেছেন যে কোনো বিষয়ের সত্যে আমরা পৌঁছতে পারি। তাই তিনি সবসময় বলতেন ডাউট এভরিথিং। সুতরাং অনুষ্ঠানটা দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।